আজ আয়াত মোরশেদের দ্বিতীয় বিয়ে, অথচ প্রথম বিয়ের কোনো স্মৃতি আয়াতের কাছে স্পষ্ট নয়। ৮ বছর বয়সের সেই অস্পষ্ট স্মৃতিগুলো যেন আজ এক বিশালাকার পাহাড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে। আয়াতের মনে হচ্ছে তার জীবনের চেয়ে বড় পরিহাস আর কিছুই হতে পারে না। একজন স্ত্রীর স্বামী জীবিত থাকলেও কি করে সেই স্বামী আপন চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে হতে পারে? সমাজ বা আইন যাই বলুক, আয়াতের অবচেতন মন বারবার বিদ্রোহ করছে, কিন্তু সেই বিদ্রোহ প্রকাশ করার মতো শক্তি তার নেই। আয়াত আয়নার সামনে স্থির হয়ে বসে আছে, পরনে গাঢ় লাল বেনারসি, হাতে মেহেন্দির আলপনা। তার পাশে দাঁড়িয়ে আছে শেহজাদি, যার ভাইয়ের সাথে আজ আয়াতের বিয়ে। শেহজাদি মেজ চাচা আনোয়ার চৌধুরীর মেয়ে হলেও সে যেন আজ আয়াতের একমাত্র আশ্রয়। শেহজাদি আয়াতের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, আপু, এখনো সময় আছে। তুই দাদাজানকে গিয়ে একবার বল যে তুই এই বিয়েতে রাজি নোস। আমার ভাইয়া মানুষ ভালো না, তা তুইও জানিস। ও তোকে মানুষ হিসেবে নয়, নিজের জেদ হিসেবে পেতে চায়। আয়াত ম্লান হাসল, সেই হাসিতে কোনো প্রাণ নেই। সে শান্ত গলায় বলল, দাদাজানের কথার ওপরে কথা বলার সাহস এই বাড়ির কারো নেই শেহজাদি। আর তাছাড়া যাকে স্বামী বলে জানতাম সেই আরভান তো কয়েকদিনে ফিরে আসেনি। ১২ বছর হয়ে গেল, একটা খবরও নেয়নি। যার কোনো অস্তিত্ব নেই তাকে আঁকড়ে ধরে আর কতদিন থাকা যায়? তার চেয়ে দাদাজান যা ভালো মনে করেছেন তাই হোক, হয়তো এটাই আমার নিয়তি। আয়াতের কথা শেষ হতেই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন নাজমা বেগম। তার চোখে মুখে এক ধরনের কুটিল তৃপ্তি। তিনি বাঁকা হেসে বললেন, আর কত সাজগোজ করবি, সময় হয়ে গেছে। শাওরিয়ার তো নিচতলায় উসখুস করছে, আমার ছেলেটার কপালই মন্দ। বড় ভাইয়ের ফেলে যাওয়া এঁটো বউকে এখন আমার ঘরে তুলতে হচ্ছে বংশের মান মর্যাদা রক্ষার খাতিরে। কি জানি ছেলেকে আমার কোনো জাদুটোনা বা তাবিজ করেছিস কিনা, নইলে তোর মতো অলক্ষণে মেয়েকে বিয়ে করার জন্য এমন পাগল কেন হবে? মায়ের তিক্ত কথায় শিরোজাদি প্রতিবাদ করতে চাইল, কিন্তু আয়াত তাকে চোখের ইশারায় থামিয়ে দিল। আয়াত জানে আজ তার ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। না হলে তাকে মাত্র ১২ বছর বয়সে কেন এতিম হতে হবে? কেনই বা সেই ছোটবেলা থেকে এই শ্বশুরবাড়িতে বড় হতে হলো, সেখানে নিজের স্বামীর কোনো অস্তিত্বই নেই। এই যে বাড়িতে সে বড় হয়েছে, সেই বাড়ির মানুষগুলোই আজ তাকে পণ্য বানিয়ে ফেলেছে। নিচতলায় বৈঠকখানায় থমথমে পরিবেশ। আফজাল চৌধুরী সোফায় বসে তসবিহ গুনছেন, আর তার পাশে বসে আছে শাহরিয়ার। শাহরিয়ারের চোখে এক ধরনের উন্মাদনা। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার জন্য এই বিয়েটা কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং আয়াতকে নিজের কবজায় নেওয়ার একটি দুর্নিবার আকাঙ্ক্ষা। ছোটবেলা থেকেই সে আয়াতকে পাওয়ার জন্য সে মরিয়া ছিল। আজ তার সেই স্বপ্ন সফল হতে চলেছে। ছোট চাচা আমজাদ চৌধুরী পায়চারি করছিলেন। তিনি অস্থির হয়ে বললেন, আব্বা, কাজী সাহেব তো চলে এসেছেন, কিন্তু আমার মন বলছে আমরা তাড়াহুড়ো করছি। আয়াতের কোনো মতামত না নিয়ে ওর ওপর এভাবে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া আরবানের দিক থেকে তো কোনো ডিভোর্স লেটার আসেনি। আইনত কি এই বিয়েটা বৈধ হবে? আফজাল চৌধুরী তাসবিহ থামিয়ে গর্জে উঠলেন, চুপ কর আমজাদ! আরবান মরল না বাঁচল তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে ছেলে তার বাবার মতো রক্ত ধোঁকা দিয়ে বিদেশের মাটিতে পড়ে থাকে, একটা বারো পরিবারের খোঁজ নেয় না, তাকে আমি নাতি বলে স্বীকার করি না। মনসুর আলীকে আমি কথা দিয়েছিলাম তার নাতিকে আমি এই বাড়ির বউ করব। আরবান যখন সেই মর্যাদা রাখেনি, তখন শাওরিয়ারই এই দায়িত্ব নেবে। আমজাদ চৌধুরী দমে না গিয়ে বললেন, আব্বা, আপনি ভুলে যাচ্ছেন তাদের ছোটবেলায় বিয়ে হলেও রেজিস্ট্রি করা হয়েছিল, যা আয়াতের বয়স ১৮ হওয়া মাত্রই আইনি ভিত্তি পেয়েছে। আয়াত এখন ২০ বছরের যুবতী। তার মানে তাদের বিয়েটা শুধু কালেমার মধ্যে সীমাবদ্ধ নেই, সেই পূর্ণাঙ্গ আইনি বিয়ে। আরভানকে ছাড়া এই বিয়েটা জায়েজ হবে না। আফজাল চৌধুরী তাচ্ছিল্যের সুরে বললেন, আইনের কথা আমাকে শিখিও না। যে স্বামী ১২ বছর নিখোঁজ, তার কোনো অধিকার নেই,
তাছাড়া 18 বছর পার হওয়ার পর আয়াতের সাথে আরবানের বিয়েটা যে অটোমেটিক রেজিস্ট্রি হয়ে গেছে, সেটা ভাঙার জন্য আরবানকে তো আসতে হবে। সে যখন আসেনি তখন আমি ধরে নিচ্ছি সে সম্পর্ক মানে না। কাজী সাহেব, আপনি কাজ শুরু করুন। আনোয়ার চৌধুরী টিপ্পনী কেটে বললেন, ভাইজান, স্বামী সে হয় যে পাশে থাকে। যে 12 বছর উধাও, কখনো স্ত্রীর খোঁজ নেয়নি, তার আবার কিসের অধিকার? আমজাদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন। তার হাতে কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে কাজী সাহেব খাতা খুলে বসলেন। শাহরিয়ারের বাবা আনোয়ার চৌধুরী তাড়া দিয়ে বললেন, কাজী সাহেব, শুরু করুন। শুভ সময় যাওয়ার আগেই কাজটা সেরে ফেলি। উপর থেকে আয়াতকে নিয়ে আসার তোড়জোড় চলছে। ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাত ধরে নিচে নামিয়ে আনছেন। সিঁড়ি দিয়ে নামার সময় আয়াতের পা কাঁপছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার কথা। দাদা শ্বশুর বলেছিলেন তার দাদি শাশুড়ি জাহানারা বেগম যখন অসুস্থ বিছানায় শুয়ে তার আর আরভানের হাত এক করে দিয়েছিলেন। আরভান তখন 17 বছরের কিশোর ছিল, আর সে মাত্র 8 বছরের এক চঞ্চলা বালিকা। বিয়ের কয়েকদিন পরেই আরভানের বাবা তাকে নিয়ে বিদেশে চলে যায়। সেটাই ছিল তাদের শেষ দেখা। এরপর তারা কোনোদিন ফোন করেনি, কোনো চিঠিও দেয়নি। অথচ সেই মানুষটার নামেই আয়াত নিজের সতীত্ব আর ভালোবাসা জমিয়ে রেখেছিলেন এতকাল। বৈঠকখানায় আয়াতকেই বসানো হলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, বিসমিল্লাহ রহমনিরা রাহিম। আয়াত মোর্শেদ, পিতা মৃত ইমতিয়াজ মোর্শেদ, আপনাকে 2 লক্ষ টাকা দেনমোহরে শাহরিয়ার চৌধুরীর সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আপনি কি রাজি? পুরো ঘরে পিনপতন নীরবতা। আফজাল চৌধুরী আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেনারসির ভারী কাজের আড়ালে আয়াতের ছোট্ট শরীরটা অনবরত কাঁপছে। সেই কম্পন আর তার নুয়ে পড়া ভঙ্গি দেখে আফজাল চৌধুরী স্পষ্ট বুঝতে পারছেন মেয়েটা শব্দহীনভাবে কাঁদছে। অথচ তার এই অসহায়ত্ব দেখে শাহরিয়ারের চোখে খেলে যাচ্ছে এক ধরনের পৈশাচিক আনন্দ। আয়াত মাথা নিচু করে পাথর হয়ে বসে আছে। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। যাকে দীর্ঘ 12 বছর ধরে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে এসেছে, আজ তাকে মন থেকে এক নিমিষেই মুছে ফেলে অন্য কারোর নাম নেওয়া কি এতটাই সহজ? ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাত ধরে সামান্য চাপ দিলেন, ইশারা করলেন হ্যাঁ বলতে। আয়াত যখনই কাঁপা ঠোঁটে কবুল বলতে যাবে, ঠিক তখনই বাড়ির বাইরে থেকে একটি গাড়ির টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। গাড়ির শব্দটা এতটাই তীব্র ছিল যে ঘরের সবাই চমকে উঠল। আমজাদ চৌধুরী জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলেন। গ্রামের এই নির্জন এলাকায় এত রাতে এত দামি গাড়ির শব্দ হওয়া অকল্পনীয়। কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল যখন বাড়ির বৈঠকখানার বড় সদর দরজাটা হঠাৎ সশব্দে খুলে গেল। বাইরের ঝোড়ো বাতাস আর হ্যালোজেন লাইটের তীব্র আলো একসাথে ঘরের ভেতরে আঁচড়ে পড়ল। আফজাল চৌধুরী চশমা ঠিক করে দরজার দিকে তাকালেন। দরজার সামনে একটা দীর্ঘ ছায়া এসে পড়েছে। এক বলিষ্ঠ শরীরের দীর্ঘদেহী পুরুষ। বৈঠকখানার সদর দরজায় দাঁড়িয়ে দীর্ঘদেহী পুরুষটার রাজকীয় উপস্থিতি দেখে ঘরের প্রতিটি মানুষ পাথরের মূর্তির মতো জমে গেল। বাইরের হাওয়ার ঝাপটা ঘরের ভেতরের গুমোট নিস্তব্ধতাকে এক লহমায় তছনছ করে দিচ্ছে। ব্ল্যাক স্যুটে মোড়ানো সুঠাম দেহের সেই আগন্তুকের অভিজাত্য যেন পুরো ঘরকে এক নিমিষে ম্লান করে দিল। কালো শার্টের উপরে দুটো খোলা বোতামের ফাঁক দিয়ে উকি দেওয়া উন্নত গ্রীবা আর নতুনভাবে পেছনের দিকে টেনে দেওয়া চুল তাকে এক দুর্ধর্ষ পুরুষে ভূষিত করেছে। তার চোখের চাহনি খুবই তীক্ষ্ণ, তবে তাতে মিশে আছে এক ধরনের উদাসীনতা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বিদেশি তরুণী, সোনালি চুল, নীল চোখ আর পরনে পশ্চিমা পোশাক। সে কিছুটা কৌতূহল আর কিছুটা বিরক্তি নিয়ে অদ্ভুত এই পরিবেশটা দেখে যাচ্ছে। পুরো ঘরে পিনপতন নীরবতা। কাজী সাহেবের হাতের কলম থমকে গেছে। শাহরিয়ারের কপালে বিরক্তির রেখা স্পষ্ট। সে দাঁতে দাঁত চেপে আগন্তুককে দেখছে। আফজাল চৌধুরী কম্পিত হাতে চশমাটা ঠিক করলেন। তার ঝাপসা চোখের মণি দুটো চিকচিক করে উঠল। কয়েক সেকেন্ডে তাকিয়ে থেকে তিনি অস্ফুট স্বরে বললেন, আ আরশাদ, তুমি কি আরশাদের ছেলে?
আমার আরভান দাদুভাই? আরভান ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের শব্দ যেন এই বিশাল বাড়ির নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আরভান হাসল, তবে সেই হাসিতে কোনো আবেগ নেই। আসসালামু আলাইকুম দাদাজান। সে সামনে এগিয়ে এসে আফজাল চৌধুরীর দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইল, কিন্তু আফজাল চৌধুরী তাকে আর সুযোগ দিলেন না। তিনি দু হাতে আরবানকে জড়িয়ে ধরলেন। 12 বছরের জমাট বাঁধা অভিমান যে এক মুহূর্তেই নাতির শরীরের উষ্ণতায় গলে জল হয়ে গেল। দাদাজান, আপনি কেমন আছেন? আরবানের কণ্ঠস্বর গম্ভীর এবং ভরাট। বাংলাটা সে ভুলে যায়নি, তবে বলার ভঙ্গিতে বিদেশি টান কিছুটা স্পষ্ট। আফজাল চৌধুরী নিজেকে সামলে নিয়ে বললেন, আমি ভালো আছি। এখন তো ভীষণভাবে ভালোবাসি। আমি জানতাম তুই আসবি। রক্ত কখনো বেইমানি করে না। তুই না এলে আমি মনসুরকে দেওয়া কথা রাখতে পারতাম না। শাহরিয়ার সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে কর্কশ গলায় বলল, এই নাটকের মানে কি দাদাজান? বিয়ের দেরি হয়ে যাচ্ছে, আর আপনি আরবান হন আর যেই হন, আপনি যখন এসেছেন তখন মেহমান হয়ে পাশে বসুন। আমার আর আয়াতের বিয়েটা শেষ হতে দিন। আরবান একবার শাহরিয়ার দিকে তাকালো। তার নজর পড়ল চেয়ারে বসা একটা মেয়ের দিকে। এতক্ষণ সে আয়াতের দিকে তাকায়নি। এবার সে ঘাড় ঘুরিয়ে দেখল লাল বেনারসিতে মোড়ানো একটি মেয়ে, যার মুখমণ্ডল লম্বা ঘোমটায় পুরোপুরি ঢাকা। সে মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। আরবানের ভ্রু কুঁচকে গেল। সে দাদাজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কি হচ্ছে দাদাজান? আফজাল চৌধুরী একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমরা ভুল করতে যাচ্ছিলাম দাদুভাই। রাগের মাথায় আমি তোর আমানত অন্যকে দিয়ে দিতে যাচ্ছিলাম। ভালো হয়েছে তুই ফিরে এসেছিস। আরবান অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, আমার আমানত মানে? আফজাল চৌধুরী আয়াতের দিকে ইশারা করে বললেন, এই যে তোর স্ত্রী আয়াত, যার সাথে তোর ছোটবেলায় বিয়ে হয়েছিল। তুই তো ওর জন্যই এসেছিস, তাই না দাদু ভাই? এক মুহূর্তের জন্য আরবানের মুখে এক ধরনের অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে পাশের বিদেশি মেয়েটিকে ইশারায় কাছে ডাকলো। মেয়েটি আরবানের বাহু জাপটে ধরে দাঁড়ালো। আরবান শান্ত গলায় বলল, ভুল বুঝছেন দাদাজান। আমি কোনো আমানত বা স্ত্রীর জন্য আসিনি। আমি এসেছি সেই পুতুল খেলার নামক সম্পর্কটা চিরতরে শেষ করতে। আই নিড আ ডিভোর্স। আরবান তার পাশের মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়ে বলল, সি ইজ জেসিকা, মাই ফিউন্সে। আমরা শীঘ্রই বিয়ে করব, তাই আইনগতভাবে এই ভিত্তিহীন সম্পর্কটা মিটিয়ে নিতে এসেছি। কথাটা যেন ঘরে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। শাহরিয়ারের মুখে জয়ের হাসি ফুটল। অন্যদিকে আমজাদ চৌধুরী এবং পারভিন সুলতানা আশাহত হলেন। আফজাল চৌধুরীর মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। আফজাল চৌধুরীর চোখের সামনে মুহূর্তেই 30 বছর আগের সেই অভিশপ্ত দিনটি ভেসে উঠল। সেদিন তার বড় ছেলে আরশাদ ঠিক এভাবেই একজন বিদেশিনীকে পাশে নিয়ে দাম্ভিকতার সাথে দাঁড়িয়েছিলেন। চুরমার করে দিয়েছিলেন বাবার সব স্বপ্ন। আজ ইতিহাসের নিষ্ঠুর পুনরাবৃত্তি ঘটিয়ে নাতি আরবানও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আফজাল চৌধুরীর মনে হলো সময় যেন থমকে গিয়ে তাকে আবারও সেই পরাজয় আর অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে রক্তের টান হেরে যায় বিদেশের মোহে। আনোয়ার চৌধুরী সুযোগ বুঝে টিপ্পনী কেটে বললেন, আব্বা, দেখলেন তো আপনার নাতি কি রত্ন হয়ে ফিরেছে। ডিভোর্স যখন হবেই, তখন দেরি করে লাভ কি? শাহরিয়ার আর আয়াতের বিয়েটা এই মুহূর্তেই পড়িয়ে ফেলা হোক। আয়াত অন্তত একটা গতি পাবে। আফজাল চৌধুরী গর্জে উঠলেন, চুপ করো আনোয়ার। এখানে কার বিয়ে হবে আর কার হবে না, সেই সিদ্ধান্ত আমি নেব। তিনি আরবানের দিকে তাকিয়ে বললেন, তুমি ডিভোর্স দিতে এসেছো নাকি করতে এসেছো তা আমি পরে দেখব। আপাতত রাত অনেক হয়েছে। তোমরা অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো। তিনি শেহজাদিকে উদ্দেশ্য করে বললেন, শেহজাদি, আরবান আর এই বিদেশি মেয়েটাকে আলাদা ঘরে নিয়ে যাও। ওদের থাকার ব্যবস্থা করো। আমজাদ মেহমানদের বিদায় করে দাও। আজকের মতো আয়োজন এখানেই সমাপ্ত। শাহরিয়ার প্রতিবাদ করতে চাইল, কিন্তু দাদাজান আফজাল চৌধুরী তার লাঠি দিয়ে মেঝেতে সজোরে আঘাত করে বললেন, আমার কথা কি কানে যায়নি? এই মুহূর্তে সবাই যার যার ঘরে যাও।
আমার শরীর ভালো লাগছে না। তিনি আয়াতের দিকে তাকিয়ে ম্লান স্বরে বললেন, আয়াত, দাদুমণি, আমার হাতটা ধরো, আমাকে আমার ঘরে নিয়ে চলো। এতক্ষণ পাথরের মতো বসে থাকা আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ঘোমটাটা আরো একটু টেনে দিল, যাতে কেউ তার চোখের জল দেখতে না পায়। সে আরবানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আরবান লক্ষ্য করল আয়াতের পরনের বেনারসির খসখসে শব্দ আর এক অদ্ভুত আতরের সুগন্ধ। আরবানের ভ্রু কুঁচকে গেল। তার মনে ভাবনা এলো, এই আধুনিক যুগেও এমন ঘোমটা টানা সেকেলে মেয়ে এখনো আছে। সে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। আয়াত অত্যন্ত সাবধানে আফজাল চৌধুরীকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে গেল। আরবান নিচে তাকিয়ে দেখল ছোট্ট এক 7 বছরের বালক আরিয়ান অবাক হয়ে তার শুটের দিকে তাকিয়ে আছে। আরবান তাকে দেখে হালকা হাসল, কিন্তু তার মন পড়ে রইল সেই ঘোমটা দেওয়া মেয়েটির উপর। কেন জানি না, মেয়েটির নীরবতা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে। আফজাল চৌধুরী শোবার ঘরে পা রাখা মাত্রই তিনি দরজাটা বন্ধ করতে বললেন। আয়াত দাদাজানকে বিছানায় বসিয়ে দিয়ে যখন চলে যেতে চাইল, তখন তিনি আয়াতের হাত ধরলেন। আফজাল চৌধুরী বললেন, আয়াত, ঘোমটাটা তোল। দাদুমণি আমার সামনে আর আড়াল রাখিস না। আয়াত ধীরে ধীরে ঘোমটাটা সরালো। তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে আছে। নাকের ডগা গোলাপের মতো লাল। কান্নার ভারে তার কণ্ঠস্বর বুজে এসেছে। সে নিচু গলায় বলল, দাদাজান, কেন আমাকে বারবার এমন অপমানের মুখে ফেলছেন? দয়া করে আমাকে নিয়ে এই নিষ্ঠুর খেলা বন্ধ করুন। উনি নিজের জীবনের জন্য অন্য কাউকে সঙ্গে করে এনেছেন। তাহলে আমি এখানে কিসের দাবিদার? আমার আর এই বাড়িতে কোনো অধিকার নেই। এবার আমাকে ফুপিজানের কাছে যেতে দিন। দয়া করে আবার নতুন করে বিয়ের নামে কোনো নাটক শুরু করবেন না। আমি শুধু একটু শান্তি চাই, দাদাজান। আফজাল চৌধুরী জেদি গলায় বললেন, অধিকার কেউ দেয় না আয়াত, অধিকার কেড়ে নিতে হয়। ও বিদেশে বিভুঁইয়ে বড় হয়েছে, মায়ার বাঁধন ভুলে গেছে। কিন্তু তুই তো এ বাড়ির বউ, মনসুর আলীর নাতনি, কি এত সহজেই হার মানবে? ও যখন এখানে এসেছে, তখন তোকেও বউ হিসেবে মানবেই, এটা আমার বিশ্বাস। আয়াত ম্লান হেসে বলল, উনি আমাকে পছন্দ করে না, তা তার কথায় স্পষ্ট, দাদাজান। উপরন্তু ওনার সাথে আসা ওই ভিনদেশী মেয়েটি তো আপনি দেখেছেন। কোথায় সে আর কোথায় আপনার আয়াত? তাছাড়া উনি ডিভোর্স পেপার সাথে করে নিয়ে এসেছেন। দাদাজান তার মাথায় হাত রেখে বললেন, পেপার নিয়ে এলেই সব শেষ হয়ে যায় না। ওই বিদেশি মেয়ের চাকচিক্য হয়তো ক্ষণিকের জন্য ওকে মোহবিশিষ্ট করেছে, কিন্তু আত্মার টান সেখানে নেই। ও যতদিন এখানে আছে, তুই ওর কাছাকাছি থাকবি, ওর সেবা করবি, ওকে মনে করিয়ে দিবি যে এই মাটির টান আর তোর অধিকার কতটা প্রবল। তুই শুধু হার মানিস না, দাদুমণি। আয়াত ভেজা চোখে দাদাজানের দিকে তাকিয়ে ম্লান হাসলো, নিচু স্বরে বলল, দাদাজান, এসব করা মানে তো স্রেফ জোর করা। আর জোর করে আর যাই হোক, ভালোবাসা বা সংসার কোনোটাই হয় না। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার কাছে এমন এক আবদার রেখেছেন যা আমার জন্য চরম লজ্জার। যে পুরুষটি অন্য এক নারীকে পাশে নিয়ে দাঁড়িয়ে সগর্বে বিচ্ছেদের ঘোষণা দেয়, তার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া কি আপনার পক্ষে সম্ভব? যার চোখে আমার জন্য কোনো সম্মান নেই, তার মনে জায়গা করে নেওয়া চেষ্টা করা কি এক ধরনের নির্লজ্জতা নয়, দাদাজান? দয়া করে আমার আত্মসম্মানটুকু এভাবে ধুলোয় মিশিয়ে দেবেন না। আফজাল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বললেন, একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ রে দাদুমণি, কিন্তু সেই সম্পর্কের দায়ভার সারা জীবন বয়ে নিয়ে চলা ভীষণ কঠিন। তুই যাকে নির্লজ্জতা বলছিস, আমি তাকে বলছি নিজের অধিকার লড়াই। এই শেষবার না হয় এই বুড়োটার অনুরোধটা রেখে দেখ। হয়তো জীবন তোর জন্য এমন কোনো সুন্দর মোড় অপেক্ষা করে রেখেছে যা তুই কল্পনাও করতে পারছিস না। অন্ধকার না এলে যেমন ভোরের আলোর মূল্য বোঝা যায় না, তেমনি এই কষ্টের পরেই হয়তো তোর জন্য সুখের কোনো ফাগুনধারা অপেক্ষা করছে। বিশ্বাস রাখ দাদুমণি, আল্লাহর ইচ্ছার উপর কোনো ইচ্ছা বড় নয়। হার মানার আগে শেষ চেষ্টাটুকু করতে দোষ কি? আয়াত আর কিছু বলল না। সে ভালো করেই জানে এই অসম লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব।
তবুও দারোয়ানের করুণ আরতি আর শেষ অনুরোধ সে ফেলতে পারল না। মাথা নিচু করে নীরবে সম্মতি জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। আয়াত দাদুর ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। করিডোরের লাইটগুলো আধো অন্ধকার। হঠাৎ পেছন থেকে একটি শক্তিশালী হাত তাকে হ্যাচকা টানে পাশের একটি অন্ধকার দেয়ালের সাথে চেপে ধরল। আয়াত চিৎকার করতে চাইল, কিন্তু আগন্তুক তার একটি হাত দিয়ে আয়াতের মুখ সজোরে চেপে ধরল। ভয়ে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। ধস্তাধস্তির এক পর্যায়ে তার সযত্নে কড়া খোঁপাটা আলগা হয়ে খুলে গেল। একরাশ অবাধ্য চুলগুলো মুহূর্তেই পিঠের উপর ছড়িয়ে পড়ল। আগন্তুক তার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এলো। আয়াত অনুভব করল তার ঘাড়ের ওপর লোকটির তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। আগন্তুক এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে আয়াতের এলোমেলো হয়ে যাওয়া চুলের সুগন্ধ টেনে নিল এক লম্বা নিঃশ্বাসে। আয়াতের শরীর থরথর করে কাঁপছে। অন্ধকারে মানুষটার চেহারা স্পষ্ট নয়, শুধু তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তার শক্তিশালী হাতের স্পর্শে আয়াতের দম যেন বন্ধ হয়ে আসছে। যন্ত্রণায় সে নীল হয়ে যাচ্ছে। অন্ধকার করিডোরে দেয়ালের সাথে পিষ্ট হয়ে আয়াত অনুভব করছিল যমদূতের উপস্থিতি। শাওরিয়ারের হাতের বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। তার তপ্ত নিঃশ্বাস আয়াতের কানের লতিতে এসে আছড়ে পড়ছে। শাওরিয়ার চোখ বন্ধ করে এক গভীর ঘোরের মধ্যে বিড়বিড় করছিল, লড়িস না আয়াত, প্লিজ জান পাখি, লড়িস না। আজ রাতে তোর গায়ের এই গন্ধে আমার মাতাল হওয়ার কথা ছিল। তোর ওই লাল ঠোঁটের হাসি খুব কাছ থেকে দেখার কথা ছিল, কিন্তু ওই শালা আরভান এসে সব নষ্ট করে দিল। আয়াতের মুখ শাওরিয়ারের শক্ত তালুর নিচে নির্মমভাবে চাপা পড়ে আছে। সে গোঙাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য জান পানে ছটফট করছে। কিন্তু আজ শাওরিয়ারের উন্মাদনা যেন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সে যখন পৈশাচিক লালসায় আয়াতের ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলো, ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত থেকে একটি গম্ভীর এবং বরফ শীতল কণ্ঠস্বর অন্ধকার চিরে ভেসে এলো। তোমাদের এই সস্তা রোমান্স শেষ হলে আমাদের জন্য এক কাপ কফি নিয়ে এসো, রাইট নাও। কণ্ঠস্বরটি শুনেই শাওরিয়ারের শরীর শক্ত হয়ে গেল। সে ঝট করে আয়াতের মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো। আরবান সেখানে দাঁড়িয়ে আছে, দেয়ালের সাথে দু হাত ভাঁজ করে অবহেলার ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে তাদের। যেন তার তীক্ষ্ণ দৃষ্টি এই দৃশ্যটি গভীর অবজ্ঞার সাথে পর্যবেক্ষণ করছে। তার চোখে মুখে কোনো ক্রোধ নেই, বরং এক ধরনের বিদ্রুপাত্মক ঘৃণা ফুটে উঠেছে। আরবান তার কবজিতে থাকা ব্ল্যাক ডেনোটা রোলেক্স ঘড়ির দিকে একবার তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, ডোন্ট ওয়ারি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইয়োর প্রাইভেট মোমেন্ট। তবে রোম্যান্স করার জন্য তোমরা যে জায়গাটা বেছে নিয়েছো তা বড্ড বেমানান। আরবান তার ঠান্ডা চোখ দুটো একবার আয়াতের ওপর বুলিয়ে নিল। আয়াত তখন হাঁপাচ্ছে, ফুসফুস করে অক্সিজেন নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। দেয়ালে পিঠ ঠেকিয়ে সে ভয়ে নীল হয়ে তাকিয়ে আছে আরবানের দিকে। আরবান এক পলক তাকে দেখে নিরুত্তাপ গলায় বলল, বাট ইউ ক্যান কন্টিনিউ ইফ ইউ ওয়ান্ট, আই এম নট জাজিং। যাই হোক, কফিটা যেন জলদি আমার রুমে পৌঁছায়। আই অ্যাম ওয়েটিং। কথাটা বলেই আরবান এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপ, তার হাঁটার ভঙ্গিতে এমন এক অভিজাত্য আর কর্তৃত্ব মিশে আছে, যেন এই বাড়ির প্রতিটি ধূলিকণা তার আজ্ঞাবহ। আয়াত দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছিল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে সে অবিশ্বাসের দৃষ্টিতে আরবারের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, একটা মানুষ কতটা পাষাণ আর নিষ্ক্রিয় হতে পারে। চোখের সামনে একটা মেয়েকে লাঞ্ছিত হতে দেখেও মানুষটা একবারও জানতে চাইল না সে কোনো বিপদে পড়েছে কিনা। উল্টো এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করল যেন আয়াত আর শাওরিয়ারের মধ্যে কোনো অনৈতিক ঘনিষ্ঠতা চলছে। আয়াত দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু শাওরিয়ার হিতাহিত জ্ঞান হারিয়ে পেছন থেকে তার হাত শক্ত করে মুচড়ে ধরল। তার চোখে তখন পৈশাচিক আক্রোশ। সে দাঁতে দাঁত চেপে বলল, কিরে, স্বামী সেবা করার জন্য জান ফেটে যাচ্ছে,
ওই বিলেতি বড়লোকের স্টাইল দেখে খুব পছন্দ হয়ে গেল বুঝি? লাভ নেই আয়াত, কোনো লাভ নেই। তোর একমাত্র স্বামী হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। তোর ওই তথাকথিত স্বামী তো তোকে ডিভোর্স দিতে এসেছে। তোকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নাচতে নাচতে তার ফিয়ন্সেকে নিয়ে চলে যাবে। সো ডোন্ট বি সো এক্সাইটেড। নিজের ঘরে যা, কফি অন্য কেউ বানিয়ে দেবে। ও সরি, তোর স্টাইলিশ স্বামী কফি পাবে কোথায়? এ বাড়িতে তো কফি নিষিদ্ধ। আয়াত ব্যথায় কুঁকড়ে গিয়ে সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। মুহূর্তের ব্যবধানে সে এক তীব্র আক্রোশে শাওরিয়ারের গালে একটা সাপাটে চড় বসিয়ে দিল। সেই চড়ের শব্দে করিডোরের নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আয়াত ঘৃণাভরা চোখে তাকিয়ে বলল, আমাকে ছোঁয়ার সাহস হয় কিভাবে আপনার? বারবার নিজের সীমা লঙ্ঘন করবেন না শাওরিয়ার ভাইয়া। যদি আপনি মনে করে থাকেন আপনাদের বাড়িতে আশ্রিতা হয়ে আছি বলে আপনি যা খুশি তাই করবেন, তবে আপনি ভুল করছেন। প্রথমবার বলে শুধু চড় দিয়ে ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করলে ওই হাত আমি আস্ত রাখবো না। শাওরিয়ার গালের ব্যথায় হাত বুলিয়ে বিকৃত হাসল। তার চোখে কামনার আগুন। তোর এই তেজটাই তো আমাকে পাগল করে দেয় জান পাখি। এটা আমাকে বারবার তোর নিষিদ্ধ চ্যুতির কাছে টেনে নিয়ে আসে। খবরদার, ওইসব আজেবাজে নামে আমাকে একদম ডাকবেন না। আয়াত রাগে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে হাঁটা দিল। শাওরিয়ার পেছন থেকে উচ্চ স্বরে বলল, তোর এই চর খেয়েও আমার মন্দ লাগলো না আয়াত। এ তো আমার কাছে মধুর মতো। তোর হাতের ছোঁয়া তো পাওয়া গেল, কিন্তু মনে রাখিস তোর শেষ গতি আমি। আমার এই হাতই তোকে একদিন পূর্ণ অধিকার দিয়ে ছুঁয়ে দেবে। সেদিন তুই আর পালাবার পথ পাবি না। শাওরিয়ারের নোংরা কথাগুলো আয়াতের কানে বিষ ঢেলে দিচ্ছিল, কিন্তু সে আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে আরভান আবারও করিডোরে ফিরে এলো। তার গগনবিদারী চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। ড্যাম ইট! কতক্ষণ ধরে বলছি, কথাটা কি কারো কানে যায় না? আই সেড আই নিড কফি। ইজ এনিবডি লিসেন টু মি? অর শুড আই মেক ইট ক্লিয়ার ইন অ্যানাদার ওয়ে? আরবানের বজ্র কণ্ঠে পুরো বাড়ি থরথর করে কেঁপে উঠল। ভয়ে আর আতঙ্কে আয়াত এক প্রকার ছুটে রান্নাঘরের দিকে দৌড় দিল। পেছনের শাওরিয়ার অন্ধকার করিডোরে দাঁড়িয়ে তার নখ কামড়াতে লাগলো। অন্যদিকে মেজো চাচার ঘরে তখন অন্যরকম এক উত্তেজনা। আনোয়ার চৌধুরী ঘরের দরজা আটকে অস্থির হয়ে পায়চারি করছেন। তার স্ত্রী নাজমা বেগম বিছানায় বসে আয়নার সামনে গয়না খুলছিলেন। নাজমা বেগম বাঁকা হেসে বললেন, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ওই মেয়ে আমার ছেলের বউ হয়নি, এতেই আমি খুশি। সারাক্ষণ কেমন মরা মানুষের মতো মুখ করে থাকে, দেখলেই পিত্তি জ্বলে ওঠে। আনোয়ার চৌধুরী ঝট করে ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মুখ সামলে কথা বলো নাজমা। তুমি জানো না আয়াতকে হারানো মানে আমাদের কি পরিমাণ ক্ষতি? ওই মেয়ের বাবা মা যে পরিমাণ সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স ওর নামে রেখে গেছে। আজ যদি আমাদের শাওরিয়ারের সাথে ওর বিয়ে হতো, তবে আমরা আজ মোর্শেদের সম্পত্তির মালিক হতাম। আর এখন সত্যি আরবান ওকে ডিভোর্স দিবে কিনা কে জানে। আর দিয়ে দিলে ওই সম্পত্তি হয়তো ট্রাস্টে চলে যাবে, বা আয়াত নিয়ে চলে যাবে। বুদ্ধিমতী হও নাজমা, ইমোশন দিয়ে চলে না। নাজমা বেগমের মুখের হাসির মুহূর্তেই মিলিয়ে গেল। সম্পত্তির কথা শুনে তার ভেতরটা জ্বলে উঠল। তিনি গম্ভীর হয়ে বললেন, তাহলে এখন কি হবে? আরভান তো ডিভোর্স দিতে এসেছে। তাহলে শাওরিয়ার ওকে বিয়ে করলে সম্পত্তি তো আমাদেরই হবে, তাই না? আনোয়ার চৌধুরী চিন্তিত মুখে বললেন, সেই চেষ্টাই তো করছি, কিন্তু আরবান ছেলেটা সহজ নয়। ও যেভাবে এসেছে তাতে পানি অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে। আরবান তার গেস্ট রুমের সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার গ্রাম্য প্রকৃতি। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে করিডোরের সেই দৃশ্যটা। বেনারসি পরা ওই মেয়েটা তার চাচাতো ভাইয়ের সাথে ওভাবে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। আরবান বিরক্তি ভরে চোখ বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তে স্মৃতির অতল গহ্বর থেকে অস্পষ্ট এক শব্দ ভেসে এলো। দীর্ঘ ১২ বছর আগে ৮ বছর বয়সী বাচ্চা মেয়ের কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হলো।
বাচ্চা মেয়েটা কৌতূহলী গলায় প্রশ্ন করেছিল, তুমি কি আমার নতুন বিদেশি বর? সেই পুরনো স্মৃতি মনে পড়তেই আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ঝট করে চোখ খুলে ফেলল, দৃষ্টি মুহূর্তেই কঠোর হয়ে উঠল। তার ঠোঁটে এক বাঁকা বিদ্রূপের হাসি ফুটে উঠল। দিস টাইম আরশাদ চৌধুরী ওয়াজ রাইট। হি অলওয়েজ সেড দ্যাট দিস ম্যারেজ ওয়াজ জাস্ট আ ডল ম্যারেজ। বড়দের চাপিয়ে দেওয়া এক অর্থহীন শৃঙ্খল। দিস ভিলেজ গার্লস হ্যাভ নো ক্যারেক্টার। স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে ফ্ল্যাট করা এদের স্বভাব। তার প্রচন্ড ঘৃণা হচ্ছে, যদিও তার কিছুই যায় আসে না। সে এসেছে নিজের মুক্তি নিতে, তবুও কেন জানি দৃশ্যটা তাকে দংশন করছে। ফোন বের করে একটা মেসেজ টাইপ করতে যাবে, তখনই জেসিকা ঘরে ঢুকলো। জেসিকা হাসিমুখে আরভানের পাশে বসে তার বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। হেই আরভান, আর ইউ অলরাইট? ইউ লুক ডিস্টার্বড। জেসিকার গায়ের কড়া পারফিউমের গন্ধে আরভানের বিরক্তি যেন চরমে পৌঁছালো। সে ল্যাপটপটা সজোরে শব্দ করে বন্ধ করে দিল। তার শরীরের ভঙ্গি এতই কঠোর ছিল যে জেসিকা অপ্রস্তুত হয়ে তাকে ছেড়ে কিছুটা দূরে সরে বসল। জেসিকা কিছুক্ষণ আরভানের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমি করিডোরে দেখলাম ওই মেয়েটা আর সেই ছেলেটা সাউরিয়ার মেবি। ওরা কি একে অপরকে ভালোবাসে? আই থিংক ইটস নর্মাল। যেহেতু তুমি ছিলে না, সো দে আর অবভিয়াসলি ক্লোজ টু ইচ আদার। আরভান শক্ত গলায় বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ। আই জাস্ট ওয়ান্ট মাই ফ্রিডম। বাট দ্যাট সিন ওয়াজ সো ডিসগাস্টিং। আরভানের কণ্ঠের এই তীব্রতা আর ক্রোধের আসল কারণ জেসিকা বুঝতে পারল না। যদিও আরবানের রাগের পেছনে কখনোই কোনো যৌক্তিক কারণ থাকে না, তবে এবারের অস্থিরতা যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জেসিকা তার রাগ কমাতে আরভানের গালের ওপর আলতো করে হাত রাখল এবং কোমল স্বরে বলল, রিল্যাক্স ডার্লিং। এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের মুড নষ্ট করো না। আরভান সাথে সাথে ঝটকা মেরে জেসিকার হাতটা ছুঁড়ে ফেলে দিল। তার চোখের দৃষ্টি তখন আগুনের মতো জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, উইদাউট মাই পারমিশন? হাউ ডেয়ার ইউ টাচ মি? গেট লস্ট ফ্রম মাই রুম রাইট নাও। জেসিকা স্তম্ভিত হয়ে গেল। সে ভাঙা গলায় বলল, আরভান, তুমি সবসময় আমার সাথে এমন রূঢ় ব্যবহার কেন করো? তাছাড়া কিছুদিন পরেই তো আমাদের। তার কথা শেষ হওয়ার আগেই আরভানের সেই ভয়ঙ্কর শীতল চাহনি জেসিকার বুক কাঁপিয়ে দিল। আরভান বরফ শীতল কণ্ঠে বলল, আমি নির্লজ্জ মেয়েদের একদম পছন্দ করি না। জাস্ট গেট লস্ট বিফোর আই লুজ মাই টেম্পার। জেসিকা অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই দরজায় মৃদু টোকা পড়ল। আরভান কবজির ঘড়িটার দিকে একবার তাকালো। রাত প্রায় 1টা বাজে। সে গম্ভীর স্বরে বলল, কামিন। আয়াত কাঁপা কাঁপা হাতে কফির মগ নিয়ে ভেতরে ঢুকলো। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। আরভানের তীক্ষ্ণ চাহনি আয়াতের হাতের দিকে স্থির হলো। ট্রের ওপর রাখা কাপটা থরথর করে কাঁপছে, যার মৃদু টুংটাং শব্দ এই নিস্তব্ধ ঘরে অস্বাভাবিকভাবে কানে বাজছে। আরভান সোফা থেকে উঠে আয়াতের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতির ভারে আয়াতের নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। আরভান শীতল গলায় প্রশ্ন করল, আই আস্কড ফর কফি। হোয়াই ডিড ইউ ব্রিং টি? আয়াত কোনো মতে অস্ফুট স্বরে বলল, এ বাড়িতে কফি রাখা নিষিদ্ধ। আরভান ভ্রু কুঁচকে ফেলল, কেন? দারজানের মতে কফি ভিনদেশী পানীয়, তাই এটি বাড়িতে আনা বারণ। আরভান এক পায়ে এগিয়ে এলো। আরভানের ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটে উঠল। এত কাঁপছো কেন তুমি? একটু আগে করিডোরে তো তোমার মাঝে এই কম্পন দেখিনি। বাই দ্য ওয়ে, নাম কি তোমার? নিজে বিবাহিতা স্ত্রী হওয়ার পরেও নিজের স্বামীর মুখে এই প্রশ্ন শুনে আয়াতের আত্মসম্মানে প্রচণ্ড ধাক্কা লাগলো। দীর্ঘ 1 যুগ ধরে যে মানুষটার নাম সে হৃদয়ে বহন করেছে, অথচ সে তার নাম পর্যন্ত জানে না। অপমানে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে নিজেকে সামলে নিয়ে কম্পিত স্বরে বলল, আয়াত, একটু আগে আপনি যা দেখেছেন তা ভুল। শাট আপ। আরভান গর্জে উঠল। আরভান চৌধুরীর স্ত্রী পরিচয় দিয়ে মাঝরাতে পরপুরুষের সাথে বারান্দায় দাঁড়িয়ে থাকাটা কি তোমার অভ্যেস?
অপমানে আয়াতের ভেতরটা জ্বলে উঠল। সে অবদমিত ক্ষোভ নিয়ে পাল্টা জবাব দিল, আপনিও তো বিয়ে বহাল থাকা অবস্থায় আপনার অস্ট্রেলিয়ার ফিউন্সকে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। এটাও কি আপনার অভ্যেস? কথাটা বলে ফেললেও আয়াতের ভেতরে এক অদ্ভুত ভীতি কাজ করছিল। সে যদিও নিজের ক্ষোভ উগরে দিয়েছে, কিন্তু অজানাল এক আশঙ্কায় সে মুখ তুলে লোকটার দিকে তাকানোর সাহস পেল না। আরবানের চোয়াল শক্ত হয়ে গেল। কি বললে তুমি? আমার দিকে তাকিয়ে কথাটা আবার বলো। লুক অ্যাট মি। আমার দিকে তাকাও। আয়াত মাথা তুলল না। আরবান তার শক্তিশালী হাত বাড়িয়ে আয়াতের চিবুক ধরে জোর করে মুখটা উপরে তুলল। আয়াতের জলভরা চোখ আর কান্নায় লাল হয়ে থাকা নাক দেখে আরভান ক্ষণিকের জন্য থমকে গেল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল করিডোরের সেই দৃশ্য। সে তাচ্ছিল্যের সাথে বলল, কান্না কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্সে বাধা দিয়েছি বলে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি মিস আয়াত। আই ডোন্ট মাইন্ড ইউ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। তুমি যার সাথে খুশি থাকো, আই জাস্ট ডোন্ট কেয়ার। কাল সকালে এই ডিভোর্স পেপারে তোমার সাইন চাই। অ্যান্ড দেন ইউ আর ফ্রি টু ম্যারি ইয়োর লাভার সাওরিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আয়াতের ঠোঁট কাঁপছে। সে চিৎকার করে বলতে চাইল শাওরিয়ার তাকে জোর করছিল। সে পরিস্থিতির শিকার, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অপমানের পাহাড় তার কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছে। আরবান তার চিবুক ছেড়ে দিয়ে চরম ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। চাটা রাখো অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। আয়াত কাপটা টেবিলে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরবানের প্রতিটা শব্দ তীরের মতো তার বুক চিরে দিচ্ছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো, মানুষটার সামনে দাঁড়িয়ে সে কোনো জোরালো প্রতিবাদ করতে পারল না। নিজের এই অদ্ভুত ব্যর্থতা তাকে আরো বেশি কুঁকড়ে দিচ্ছে। সে অন্ধকার বারান্দার এক কোণে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে উঠল। নিজের ভাগ্য আর এই মানুষটার নিষ্ঠুরতা কোনটা বেশি ভয়াবহ তা সে জানে না। সকালবেলার রোদটা আজ বড্ড বেশি কড়া। ড্রয়িং রুমে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বাড়িতে একটা চাপা আতঙ্ক আর উত্তেজনার রেশ এখনো কাটেনি। কারণটা বেশ রহস্যময়। কাল রাতে শাওরিয়াকে কেউ একজন প্রায় মেরেই ফেলছিল। তার ঘরে ঢুকে অত্যন্ত নিখুঁতভাবে গলায় টেলিফোনের ল্যান্ডলাইনের তার পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। অজ্ঞাত কেউ। শাহরিয়ারের মতো সুঠাম দেহের অধিকারী একজন পুরুষও সেই আক্রমণকারীর শক্তির সামনে খড়কুটোর মতো নুয়ে পড়েছিল। শাহরিয়ারের দাবি অনুযায়ী অন্ধকারের মাঝে সেই ঘাতকটি কোনো এক অশরীরী আত্মার মতো তার সামনে দাঁড়িয়েছিল এবং ফিসফিস করে কিছু প্রলাপ বকছিল। সেই কণ্ঠস্বর এতই অস্পষ্ট ছিল যে শাহরিয়ার কিছুই বুঝতে পারেনি। এই এলাকায় তার শত্রুর অভাব নেই, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে এভাবে আক্রমণ করার সাহস কার হতে পারে তা নিয়ে মাঝরাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। কিন্তু সেই আগন্তুক নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে বাড়িতে কিভাবে ঢুকলো আর কিভাবে উধাও হলো তার কোনো হদিশ মিলল না। নাজমা বেগম পরম আদরে ছেলেকে গরম চা খাইয়ে দিচ্ছেন, যাতে গলার ব্যথার ক্ষতটা কিছুটা লাঘব হয়। শাওরিয়ার তার গলার সেই কালচে দাগ লুকাতে একটা চওড়া মাফলার পেঁচিয়ে রেখেছে। আর এসব দৃশ্য অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে আরভান। সে সোফায় হেলান দিয়ে পা দুলাচ্ছে। তার বসার ভঙ্গিতে এক অদ্ভুত তাচ্ছিল্য। তার মুখে কোনো ক্রোধের ছাপ নেই, বরং এক ধরনের শীতল শান্তি বিরাজ করছে। আরবানের ঠিক সামনে গম্ভীর মুখে বসে আছেন আফজাল চৌধুরী। তার তীক্ষ্ণ নজর আরবানের দিকে স্থির। তিনি যেন আরবানের শান্ত চোখের মনির ভেতরে লুকানো কোনো এক আগ্নেয়গিরিকে খুঁজে চলেছেন। দীর্ঘ ৩০ বছর পার হয়ে গেলেও নাতির অবয়বে তিনি যেন আরশাদকেই খুঁজে পাচ্ছেন। ঠিক এই উদ্ধৃত চাহনি আর অবজ্ঞাভরা ভঙ্গিই আরশাদকে একদিন এ বাড়ি থেকে অনেক দূর নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের মাঝখানে টি টেবিলে সাদা ধবধবে কয়েকটি কাগজ রাখা। ডিভোর্স পেপার। কাগজের কোণগুলো বাতাসের দোলায় সামান্য কাঁপছে, যেন ওগুলো এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের সাক্ষী হতে চাইছে না। আমজাদ চৌধুরী এবং আনোয়ার চৌধুরী দুপাশে বিমর্ষ মুখে বসে আছেন। নাজমা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে আরোহণের দিকে বিষাক্ত চোখে তাকাচ্ছেন, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠছে।
শাওরিয়ার সিঁড়ির পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বারবার ওপরের দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা স্পষ্ট। আয়াতকে ডাকা হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু সে এখনো নামছে না। মেয়েটা নিশ্চয়ই ঢং দেখিয়ে স্বামী বিয়োগের ভয়ে মরা কান্না কাঁদছে। শাহরিয়ারের ইচ্ছে করছে এখনই গিয়ে মেয়েটাকে চুলের মুঠি ধরে টেনে নিচে নিয়ে আসতে। পারভিন সুলতানা এবং শেহজাদি ট্রে হাতে নাস্তা নিয়ে এলেন, কিন্তু পরিবেশের গাম্ভীর্যে কেউ হাত বাড়ালো না। আফজাল চৌধুরী নাস্তার দিকে না তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আরবানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাল রাতে তুমি ঠিক কোথায় ছিলে আরবান? আরবান কপালে সামান্য ভাঁজ ফেলে নির্লিপ্ত স্বরে বলল, কেন দাদাজান? অবভিয়াসলি আমি আমার রুমেই ছিলাম। আফজাল চৌধুরী রহস্যময় এক টুকরো হাসি হাসলেন, যা আরবান বিশেষ পাত্তা দিল না। এরপর আফজাল চৌধুরী গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলেন, তোমার বাবা নিশ্চয়ই ভালো আছে আরবান? সে তো বাড়ির ঠিকানা ভুলে গেছে। মাটির টান কি সে ভুলে গিয়েছে? আরবান জানালার বাইরে নিস্তেজ রোদের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আপনি কিন্তু একবারও এলিনা চৌধুরীর কথা জিজ্ঞেস করলেন না দাদাজান। তবে আপনার ছেলে উচ্চ স্তরের প্রাণী। মাটির টান তার স্বভাবের সাথে শোভা পায় না। সে অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে হলেও নিজেকে ভালো রাখতে জানে সবসময়। সেদিক থেকে দেখলে ইয়া, হি ইজ কমপ্লিটলি ফাইন। আফজাল চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস তুমিও তোমার বাবার মতোই হলে আরবান। চরম এক বিশ্বাসঘাতক। আরবান সোজা হয়ে বসল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং কিছুটা বিস্ময়। আমাকে দয়া করে আপনার ছেলের সাথে মেলাবেন না দাদাজান। আমি উদ্ধৃত হতে পারি, বদমেজাজি হতে পারি, কিন্তু তার মতো স্বার্থপর নয়। আর বিশ্বাসঘাতক, দ্যাটস আ হার্ড ওয়ার্ড দাদাজান। আমি কিভাবে বিশ্বাসঘাতক হলাম? না, আমি কাউকে কোনো কথা দিয়েছি, আর না কোনো ওয়াদা ভঙ্গ করেছি। ইফ ইউ আর টকিং অ্যাবাউট দিস ম্যারেজ, আই ডোন্ট কনসিডার দিস আ রিয়েল ম্যারেজ। এটা একটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া নাটক ছাড়া আর কিছুই না। আফজাল চৌধুরী টেবিলের ডিভোর্স পেপারটার দিকে ইশারা করে বললেন, তুমি সত্যিই কি ডিভোর্স দিতে চাও? ভেবেচিন্তে দেখছো তো? নাকি তোমার বাবা আর বিদেশি মায়ের কান পড়াতে এসে এই হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ? আরভান কিছুক্ষণ থমকে দাদাজানকে দেখল। লোকটা বয়সের ভারে নুয়ে পড়লেও তার বুদ্ধিবৃত্তি এখনো প্রখর। আরভান সামান্য হেসে বলল, দাদাজান, আপনি ভীষণ বুদ্ধিমান। আপনাকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। বাট দিস টাইম আই এম নট আন্ডার এনিওয়ানস ইনফ্লুয়েন্স। কারো কথায় নয়, বরং নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে জানি। আমি এমন একটা মেয়ের সাথে জীবন কাটাতে পারবো না যাকে আমি চিনিই না, যার সাথে আমার কোনো আত্মিক টান নেই। আই হ্যাভ আ ফিউয়েন্সে, আই হ্যাভ আ সাকসেসফুল ক্যারিয়ার ইন অস্ট্রেলিয়া, সো প্লিজ লেটস জাস্ট ফিনিশ দিস অফিসিয়ালি। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে পায়ের মৃদু শব্দ পাওয়া গেল। আয়াত ছোট্ট আরিয়ানের হাত ধরে অত্যন্ত ধীর পায়ে নিচে নামছে। দরজার কাছে শাওরিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত অবচেতন মনেই নিজের ওড়নাটা আরো একটু টেনে নিল। ওই লোকটার দৃষ্টিতে সে সবসময় এক ধরনের পৈশাচিক লালসা খুঁজে পায়। দাদাজান আফজাল চৌধুরী ইশারা করে স্নেহমাখা গলায় বললেন, আয়াত দাদুমণি, এখানে এসে বস। আয়াত আরবানের বিপরীত পাশের একটি একক সোফায় গিয়ে বসল। আরিয়ান আয়াতকে ছেড়ে পারভিন সুলতানার কাছে ছুটে গিয়ে ছোট হাত দুটো দিয়ে তাকে জড়িয়ে ধরল। গতরাতে আবছা আলোয় আরবান আয়াতকে দেখেছিল ঠিকই, কিন্তু আজ দিনের আলোয় সে প্রথমবার অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতকে দেখতে শুরু করল। আয়াতের পরনে একটি সাধারণ সাদা সুতির থ্রি-পিস, কিন্তু তার স্নিগ্ধ ত্বকের বিপরীতে এই শুভ্র পোশাকটি তাকে যেন এক অপার্থিব শ্রী দান করেছে। মাথার সাদা ওড়নাটি মাথার ওপর আলতো করে দেওয়া, যা তার চেহারায় এক ধরনের পবিত্রতা যোগ করেছে। আয়াতের চোখের নিচে হালকা কালচে দাগ, বোঝাই যাচ্ছে সারা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। তার পাতলা গোলাপি ঠোঁট দুটো অবুঝের মতো সামান্য কাঁপছে। জানালা ভেদ করে আসা বাতাসের ঝাপটায় অবাধ্য কয়েক গোছা চুল বারবার তার মুখের উপর আঁচড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরবান যেন এক মুহূর্তের জন্য স্থাণু হয়ে গেল। কাজল ধোয়া এই ডাগর চোখ দুটোর গভীর মায়া আরো অসহায়ত্ব
তাকে অদ্ভুত এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটি তার পরিচিত কোনো এক সত্তার অংশ। আরবান বুঝতে পারল না কেন তার ভেতরে একটা অজানা তোলপাড় শুরু হয়েছে। যদিও এই তোলপাড় তার মোটেও অজানা নয়। আশপাশ থেকে কে যেন আরবানকে ডাকছে। কিন্তু সেই ডাক তার কান অবধি পৌঁছাচ্ছে না। ছোট্ট আরিয়ান মাকে ছেড়ে আরবানের হাত ধরে সজোরে ঝাঁকিয়ে বলল, "আরবান ভাইয়া, দাদাজান তোমাকে ডাকছে তো।" আরবান দ্রুত সংবিত ফিরে পেল। সে আশেপাশে তাকিয়ে দেখল সবাই তার দিকে এক অদ্ভুত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। এমনকি আয়াতও তার দিকে করুণ চোখে চেয়ে। আরবান নিজের ওপর প্রচন্ড বিরক্ত হলো, যা সে প্রকাশ করতে চায় না। তার চোখ যেন তা প্রকাশের জন্য উঠে পড়ে লেগেছে। সে দ্রুত টি টেবিল থেকে ডিভোর্স পেপারটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, "সাইন দিস, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি মোর টাইম।" আয়াত ছলছল চোখে দাদাজানের দিকে তাকালো। সেই দৃষ্টির ভাষা দাদাজান সহজেই বুঝে ফেললেন। ভারী কণ্ঠে বললেন, "ওর কাছে পেপারটা দিয়ে দাও। কালকের মধ্যে ও সই করে দিয়ে দেবে।" আরভান জেদি গলায় বলল, "সরি দাদাজান, বাট আই কান্ট ওয়েট। আমি কাল সকালেই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি। সো যা করার আজই ফিনিশ করতে হবে।" আয়াতের ভেতরটা আজ হুট করেই জ্বলে উঠল। আরভানের এই চরম তাচ্ছিল্য এবং অবহেলা যেন তার দীর্ঘ ১২ বছরের অপেক্ষার উপর এক বড়সড় চড় মারল। সে বুঝতে পারল এই মানুষটার কাছে তার পবিত্র অনুভূতির কোনো মূল্য নেই। এই জঘন্য মানুষটা কখনোই বোঝার ক্ষমতা রাখে না যে একটা মেয়ে যার জন্য ১২ বছর তিল তিল করে নিজেকে গড়েছে, তার মনে সে ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে। আয়াত নিজের চোখের জল মুছে অত্যন্ত শক্ত হাতে কাগজটা টেনে নিল। তার হাত কাঁপছিল না, কিন্তু হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে দ্রুত কলম চালিয়ে সই করে দিল। সই শেষ হতে না হতেই দুফোঁটা তপ্ত অশ্রু টুপ করে পেপারের ওপর আছড়ে পড়ল। ডিভোর্স পেপারটি আয়াতের কান্নায় ভিজে একাকার হয়ে গেল। আরবান সেই ভেজা কাগজের দিকে তাকিয়ে রইল। কেন জানি না আয়াতের ওই চোখের জল তার কঠিন বুকের ভেতর এক অজানা কাঁটার মতো বিঁধল। এখানে আসার পর থেকেই ওই চোখের পানিতে সে নিজের এক অবিশ্বাস্য দুর্বলতা বারবার খুঁজে পাচ্ছে, যা তার যুক্তিনির্ভর মস্তিষ্কও মেনে নিতে পারছে না। ঠিক সেই সময় জেসিকা ড্রয়িং রুমে ছুটে এলো। সে আরভানের পাশে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, "বেবি, যেহেতু আমরা কাল চলে যাচ্ছি, আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই। আরশাদ আঙ্কেল টোল্ড মি দিস ভিলেজ ইজ বিউটিফুল। প্লিজ আমাকে কোথাও নিয়ে চলো।" আরভান চোখ খিচিয়ে বন্ধ করে নিল, যেন নিজের ভেতরে উথলে ওঠা রাগটা লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। সে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, "আই অ্যাম নট ইন দ্য মুড জেসিকা। বাড়ির অন্য কাউকে বলো তোমাকে একটু ঘুরিয়ে আনতে।" জেসিকা মুখ কালো করে বলল, "বাট আই ডোন্ট নো এনিওয়ান হিয়ার। ইউ মাস্ট কাম উইথ মি।" আরবান দাদাজানের দিকে তাকিয়ে বলল, "দাদাজান, শিহজাদিকে বলুন ওকে একটু আশপাশ থেকে ঘুরিয়ে আনতে।" শিহজাদির মুখে অন্ধকার নেমে এলো। এমনিতেই সে জেসিকা নামের এই আপদটাকে সহ্য করতে পারছে না। তার উপর তাকে নিয়ে সে রাস্তায় বের হবে। সে আমতা আমতা করে বলল, "ভাইয়া, আজ আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি তো যেতে পারবো না।" নাজমা বেগম এবার সুযোগ বুঝে ফোড়ন কাটলেন। আয়াত আছে তো? আয়াতের তো কোনো কাজ নেই, আজ ওর কলেজও নেই। ও আমাদের বিদেশি মেহমানকে গ্রামটা দেখিয়ে আনুক। নাজমা বেগম জেসিকার কাছে গিয়ে একটু গদগদ হয়ে বললেন, "ইয়েস জেসিকা, আয়াত তোমাকে নিয়ে যাবে। এই মাইয়া দিস ভিলেজের সব কর্নার নো করে। সি নোস এভরি কর্নার অফ দিস ভিলেজ।" আফজাল চৌধুরী একবার আয়াতের বিষণ্ণ মুখটার দিকে তাকালেন। তিনি বুঝতে পারছেন আয়াতের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে, কিন্তু পরক্ষণেই তিনি কিছু একটা ভেবে নিলেন। তিনি আয়াতকে ইশারা করে বললেন, "যাও দাদুমণি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। নিজেকে শক্ত করতে শেখো আয়াত। জীবন কারোর জন্য থেমে থাকে না।" আরবান ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলল, "এই মেয়ের সাথে জেসিকা একা কোথাও যাবে না। আই কান্ট ট্রাস্ট হার।" আফজাল চৌধুরী নাতির এমন উদ্ধৃত কথা শুনে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে বললেন, "বিশ্বাসের ঠিক অভাবটা কার উপর? আয়াতের ওপর নাকি অন্য কারো ওপর সেটাই তো পরিষ্কার করলে না আরভান। যাই হোক, না বিশ্বাস করলে যেতে দিও না। এই বাড়ির মানুষদের এত অফুরন্ত সময় নেই যে তারা তোমার প্রেমিকাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে।"
প্রেমিকা শব্দটা বোধহয় আরভানের কানে খুব একটা সুখকর শোনালো না। তা তার মুখেই ফুটে উঠল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। জেসিকা আহ্লাদ করে ডেকে উঠল, আরভান। আরভান দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাইন, আমিও যাব, ওয়েট আ মিনিট, আমি আসছি। আরভান ডিভোর্স পেপারটা নিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আয়াত তখন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আরভানের সাথে আয়াত ঘুরতে যাবে শুনে শাহরিয়ার রাগে ফুঁসতে লাগলো, কিন্তু মনে মনে সে দারুণ খুশি যে আয়াত এখন মুক্ত। সে আয়াতের খুব কাছাকাছি গিয়ে নিচু স্বরে হিস হিস করে বলল, সাইন করে দিলে? থ্যাংক ইউ জান পাখি। তোমার এই ত্যাগের জন্য আমার একটা চুমু দিতে ইচ্ছে করছে, তবে এখন না, বিয়ের পর বাসর রাতে দিব, একটা না হাজারটা। আয়াত প্রচন্ড ঘৃণায় মুখ ফুরিয়ে নিল। সে মনে মনে স্থির করল, দাদাজানের মাথার দিব্যির কারণে একবার সে পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু শাহরিয়ারের মতো লম্পটের ছায়া সে কোনোদিন নিজের শরীরে পড়তে দেবে না। কাল ভোর হওয়ার আগেই সেই অভিশপ্ত খাঁচা থেকে চিরতরে মুক্তি নেবে।